সরকার কোনোভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্রয় দেবে না। কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী। প্রণয়ন করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবারের আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত হবে শক্তিশালী নেতৃত্ব, বললেন সৈয়দ আশরাফ। একদিন আগে থেকেই অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না সোহরাওয়ার্দী উদ্যানে। রাজধানীতে বোনকে করা ইফটিজিং এর প্রতিবাদ করায় যমজ আরেক বোনকে বেধড়ক পেটালো বখাটেরা। অভিযুক্ত যুবক এলাকায় আরো অনেক অপকর্মের সঙ্গে জড়িত, অভিযোগ এলাকাবাসী। নিউ ইয়র্কে প্রতি 5 জনে একজন মানসিক সমস্যায় ভুগছেন। সিডিসি জরিপের ফল গোপন না করে সময় মতো চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ স্থানীয় কর্তৃপক্ষের। এবং বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। বোলারদের 20 উইকেট নেবার সামর্থ্য আছে, বললেন মুশফিক। উপভোগ্য সিরিজ হবে, মন্তব্য ইংলিশ অধিনায়ক কুকের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। সরকার কোনোভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, যারাই উগ্রবাদে মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি একথা বলেন। আমরা কোনো মতেই জঙ্গিবাদ সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি, যখনই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কোনো জঙ্গিবাদের খবর পায় তাদের উপরে তারা অ্যাকশন নেয় এবং এই জঙ্গিবাদকে যখন খতম করে, তখন কেন যেন বিএনপির নেত্রী এবং তাদের দলের লোকরা হাহাকার করে। এই হাহাকার অর্থটা তো আমি বুঝি না, এদের জন্য এত হাহুতাশ আর হাহাকার কান্নাকাটি কেন? এই সন্ত্রাসী জঙ্গিদের মদদ দেওয়ার একটা প্রবণতা আমরা তাদের মাঝে দেখি। অনেকগুলি মানুষকে বাঁচাবার জন্য যদি সন্ত্রাসীদের উপর আঘাত আনা হয়, তাতে আপত্তিটা কিসের? আমাদের দেশের মানুষের নিরাপত্তা দেওয়া যেহেতু আমাদের দায়িত্ব, কাজে যে কোনো মূল্যে আমরা তা রক্ষা করব। আমাদের ঘোষণা স্পষ্ট, জিরো টলারেন্স টু টেরোরিজম। কাজে এই টেরোরিজমকে আমরা এখানে কোনো মতে প্রশ্রয় দেব না, আর টেরোরিজমকে যারা প্রশ্রয় দিতে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাজধানীতে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 এর উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে কেউ যাতে অপরাধ করতে না পারে সেজন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করছে সরকার। দেশের আর্থিক খাত ও গোপনীয় বিষয়ে তথ্যগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠনের কথাও জানান শেখ হাসিনা। 16 কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে 13 কোটি মোবাইল সিম সক্রিয়। প্রত্যক্ষভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও পৌঁছেছে 6 কোটির ঘরে। প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক কেবলে ইন্টারনেট সংযোগ এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিজিটাল সেন্টারের কল্যাণে নাগরিক নানা পরিষেবাই আজ হাতের মুঠোয়। দেশের প্রায় সব ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালুর উদ্যোগকে এগিয়ে নিতে প্রতি বছরের মতো এবারও পর্দা উঠল তথ্য প্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ও মেলা ডিজিটাল ওয়ার্ল্ড 2016। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নন স্টপ বাংলাদেশ প্রতিপাদ্যে এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও প্রযুক্তি খাতের 400টি সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এই আয়োজনে। উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটালাইজেশনের পাশাপাশি এর পদ্ধতিগত নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে সরকার। আইন করা হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা ও আর্থিক খাতের নিরাপত্তায়। ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এই জন্য সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ কার্যক্রম যাতে কেউ চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। আগামী বছর বঙ্গবন্ধু স্যাটেলাইটের অপারেশন চালু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তায় এজেন্সি গঠন করে দক্ষ জনসম্পদ তৈরিরও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2016 প্রণয়ন করতে যাচ্ছে। এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল
গঠন করা হবে। এরপর লার্নিং ও আর্নিং প্রকল্পের আওতায় গ্রামীণ পর্যায়ে নারীদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে 5টি অত্যাধুনিক মোবাইল বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন মেলার বিভিন্ন স্টলও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আউটসোর্সিং খাতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে আছে জানিয়ে প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, অচিরেই তথ্য প্রযুক্তি রপ্তানিতে $1 বিলিয়ন আয় করবে বাংলাদেশ। বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড 2016 ননস্টপ বাংলাদেশ শীর্ষক 8 দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তথ্য প্রযুক্তি খাতে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। সম্মেলনে সৌদি আরব, ভুটান, নেপাল, মালদ্বীপ, উগান্ডা, ভিয়েতনাম ও সুরিনামের মন্ত্রীরা অংশ নেন। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বর্তমান সরকারের শিক্ষা, দারিদ্রতার হার কমানো সহ নানা সফলতার কথা তুলে ধরেন। For selecting the possible partner in London. We've built a national data center. Now we're building a disaster recovery center. We are building, as you've seen in the presentation, we are building high-tech parks, which are special economic zones dedicated to the IT sector and specially targeted for foreign investors to come and invest, and for outsourcing-based companies. উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের। সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় মুখর দলীয় কার্যালয় ও সম্মেলনের জন্য নির্ধারিত সোহরাওয়ার্দী উদ্যান। ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, এবারের সম্মেলনে গঠনতন্ত্রের পরিবর্তন ছাড়াও দলীয় নেতৃত্বে বেশ কিছু নতুন মুখ আসছে। এছাড়া 2019 সালে জাতীয় নির্বাচনের কৌশলের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে। সম্মেলনের প্রস্তুতি নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বিরতিহীনভাবে চলছে সম্মেলনের মঞ্চ, প্যান্ডেল সহ আশপাশের এলাকার সাজসজ্জার কাজ। 150 ফুট লম্বা নৌকাকৃতির মঞ্চে 22 অক্টোবর সকালে 20তম সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজনস্থলে সার্বক্ষণিক তদারকি করছেন দলের সিনিয়র নেতা ও কর্মীরা। মঞ্চ, প্যান্ডেল এবং আনুষঙ্গিক সাজসজ্জা আমাদের প্রায় সম্পন্নের পথে। ইনশাআল্লাহ আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারব। এবারের সম্মেলনের মধ্য দিয়ে দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনের পাশাপাশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে অব্যাহত লড়াই আমাদের চলবে, পলিটিক্যাল স্টেবিলিটি রাখার জন্য চলবে, উন্নয়ন সমৃদ্ধির জন্য চলবে, যেন আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারে। এই মেসেজ দুটি নিয়ে আমরা এবার কাউন্সিলতে করছি। আগামী 22 ও 23 অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারা দেশ থেকে 6570 জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট সহ অন্তত লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবেন বলে আশা করছে দলটি। সম্মেলনকে কেন্দ্র করে যেন রাজধানীতে জনদুর্ভোগ কম হয়, সেজন্য স্বেচ্ছাসেবকদের প্রতি সজাগ থাকার আহ্বান জানান নেতারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে, আর আমাদের সদস্যরা এখানে কাজ করবে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে স্বস্তিতে, শান্তিতে এবং নির্বিঘ্নে যাতে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারে এবং তাদের যাতে পানি থেকে আরম্ভ করে চিকিৎসা, ঔষধ সরবরাহ এবং খাদ্য সরবরাহের ক্ষেত্রে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে সম্মেলনের কয়েকদিন আগে থেকেই বর্ণিলভাবে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। দেশের গণতন্ত্র নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো যখন পাল্টাপাল্টি অবস্থানে, ঠিক এমনই একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের 20তম সম্মেলন। একটি রাজনৈতিক দলের সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি নতুন নেতৃত্বের পথ তৈরি হয়। নেতারা বলছেন, এবারের কাউন্সিলের মধ্য দিয়ে দল পুনর্গঠনের পাশাপাশি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার পথ আরও সুগম হবে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করেছেন, দলের 20তম জাতীয় সম্মেলন হবে ঐতিহাসিক এবং এর মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব নির্বাচিত হবে। বুধবার সম্মেলন ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার নেতৃত্বে দলের নেতারা সম্মেলনের মঞ্চ, কাউন্সিলর ও অতিথিদের বসার স্থান সহ অনুষ্ঠান স্থল ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা।
এরপরেই সম্মেলন ভেন্যু পরিদর্শন করে খাদ্য উপকমিটি। এ সময় কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও শাহে আলম মুরাদ। খাওয়ার পরিধি বাড়িয়ে আমরা 50,000 কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দকে আমরা খাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখানে আমাদের কোনো খাওয়ার অভাব বলে মনে হয় না। সোহরাওয়ার্দী উদ্যানে এটা ঐতিহাসিক সম্মেলন হবে এবং একটা অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব সেখানে নির্বাচন করা হবে, যারা আগামী 4 বছর বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই ধরনের নেতৃত্ব আসে বলে আমরা আশা করি। আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে 21 তারিখ থেকে অনুমোদন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কেউ ঢুকতে পারবে না। বুধবার কাউন্সিলের ভেন্যু পরিদর্শন করে কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। 22 ও 23 অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিলে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে র্যাব তৎপর রয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। 21 তারিখ থেকে এর দায়িত্ব গ্রহণ করব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা এটিকে প্রতিটা ইঞ্চি সুইপিং করা হবে এবং প্রপার সুইপিং এর পরে আমরা এটার দায়িত্ব গ্রহণ করব। তারপর থেকে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো অনুমোদিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করতে পারবে না। কোনো ধরনের ব্যাগ, দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র এটি নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে না। লাইসেন্স কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়েও কেউ ওই 22 এবং 23 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে পারবে না। আমরা এই উপলক্ষে র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই ব্যবস্থাটি সম্পূর্ণভাবে 22 এবং 23 তারিখে বলবৎ করা হবে। দুর্নীতির টাকা দিয়ে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক শোক সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে গণতন্ত্র পিপাসু মানুষকে অস্ত্রের শাসন দিয়ে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। আপনারা বড় সম্মেলন করছেন, বিশাল গেট করতেছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, এই সম্মেলন জনগণের কাছে কিভাবে প্রতিপাত হচ্ছে সেটা একবার সার্ভে করে যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন যে জনগণের যে প্রতিক্রিয়া, গেটটা দেখেই বলে যায় রে এই আমাদের টাকায় এই সম্মেলনটা হচ্ছে, আমাদের টাকায় এই দুর্নীতির টাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটা মানুষের মনের কথা, এটা জোর করে আওয়ামী লীগ সরাতে পারবে না, আর আমরা আরেকটা কথা বলে জোর করে এটাকে নিজের পক্ষে আনতে পারবো না। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীতে বিভিন্ন হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। জিম্মি, রোগী ও স্বজনরা সিভিল ডিফেন্সের দায়িত্বে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কলেজ থেকে বাসায় ফেরার পথে ইফটিজিং এর প্রতিবাদ করায় বখাটে নির্যাতনের শিকার হলেন রাজধানীর বিসিআইসি কলেজের 11 শ্রেণীর যমজ বোন। সহোদরের জন্য প্রতিবাদ করতে গিয়ে কিল, ঘুষি, লাঠি থেকে শুরু করে বখাটের বাঁশের বাড়িতে মারাত্মকভাবে আহত হয়েছেন অপর বোন। সহপাঠী এবং অভিভাবকদের দাবি, অভিযুক্ত বখাটে ফাস্টফুডের দোকানের মালিক জীবন করিম বিভিন্ন সময়ে নানা রকম অপকর্ম করে আসছে। তবে পুলিশের আশ্বাস, দ্রুতই ধরা হবে অপরাধীকে। বুধবার সকালে কলেজ থেকে বাসায় ফেরার পথে জীবন করিম বাবু নামের এক বখাটে এভাবে আহত করে বিসিআইসি কলেজের প্রথম বর্ষের ছাত্রী জিমকে। তার অপরাধ, বোন মিমকে উদ্দেশ্য করে বলা বাজে কথার প্রতিবাদ করেছিল সে। কিছু বলার আগে ওই ছেলেটা ওকে মুখ থাপড়ানো শুরু করে ফেলে দিচ্ছে, ও স্লিপকে পড়ে যায়। তারপর আমি যখন ওই ছেলেটাকে ওকে মারলি কেন, মারার পর ওই ছেলেটা আমাকে 4-5 থাপ্পড় মারছে। মারার পরে ও তো ওই চাইছে ওই ছেলেটাকে যে ধরছে যে তুই ওকে মারতেছিস কেন। ওই অবস্থায় সে আমাকে ওকেও মারতেছে, আমাকে অনবরত মারতে আছে। মিম আর জিমকে যখন মারধর করা হচ্ছিল তখন নীরব দর্শকের ভূমিকায় ছিল আশেপাশের দোকানি এবং পথচারী। তবে নীরব থাকেনি তার সহপাঠীরা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে কেউ কেউ। বেদক পিটানো হয়, তারপর এক পর্যায়ে মেয়েটা মাটিতে পড়ে যায়। তখন আমি ও আমরা 3-4 জন ছেলে সাথে সাথে দৌড়ে যাই ওখানে। আমি তো ওনারা চিনি, আমি ঠেকাইতে যাওয়ার পর উনি আমার ধরে কি মারতে শুরু করছে যে
বলছে তুই আমার চিনোস না, তুই তো এলাকায় থাকিস, তুই আমার চিনোস না যে তুই কে আর কি। মিম এবং জিমের সহপাঠীরা যে বড় ভাইয়ের কথা বলছিলেন, যে ফাস্ট ফুডের দোকানের কথা বলছিলেন, এই হলো সেই ফাস্ট ফুডের দোকান। জীবন করিম বাবু এর মালিক, যে মিম এবং জিমকে কলেজের সামনে থেকে আঘাত করেছে। পুলিশ জানালো নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে আমরা তাৎক্ষণিকভাবে লুৎফর রহমান বাবুকে আমরা গ্রেফতার করি আর বাকিদের গ্রেফতারের চেষ্টা করি। বাদী যে অভিযোগ দিচ্ছেন জীবন করিম বাবু, ওকে গ্রেফতারের জন্য আমাদের বিভিন্ন অফিসার ফোর্স বিভিন্ন কাজ করছে, আশা করি সে দ্রুতই গ্রেফতার হবে। এদিকে অভিভাবকরা দ্রুত বিচারের দাবি জানান। প্রভাব খাটিয়ে যাতে বিচার কাজকে বাধাগ্রস্ত করতে না পারে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। আমি এর দৃষ্টান্ত শাস্তি চাই, আর এরকম যেন না হয় এবং গণসচেতনতা আরো বাড়ানো উচিত আমার মনে হয়, কারণ কোনো লোক আগে আসে। আমি এর প্রতিকার চাই, অন্তত প্রত্যেকটা বাচ্চাদের নিরাপত্তা চাই, আমি আর কিচ্ছু চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর প্রায় সব সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তাদের কাছে জিম্মি রোগী ও স্বজনরা। নৈরাজ্য বন্ধে সরকারের পক্ষ থেকেও নেই জোরালো কোনো পদক্ষেপ, তাই রীতিমতো অসহায় হাসপাতালে আসা সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন সরকারিভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সিভিল ডিফেন্স বা দমকল বাহিনীর হাতে দেওয়া উচিত। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নৈরাজ্য বন্ধে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ঢাকা মেডিকেল এই তো পঙ্গু থেকে এসিজিয়া গেলে আপনার ভাড়া পড়বে 2000 টাকা। দরদামের কোনো সুযোগ নেই, তারা যা বলবেন সেই ভাড়াতেই যেতে হবে। রাজধানীর অর্থোপেডিক ও চক্ষু বিজ্ঞান হাসপাতালের গা ঘেঁষে গড়ে উঠেছে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। সাদা চোখে কেবল চালকদের দেখা গেলেও এই সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে, দেখা যায় না। দিয়া তারপর আমরা শান্তি পাই। কারা কারা নেয় সব দেওয়ার পর আমরা বিশ্বাস করি। আপনাদেরকে আমি হইলে বলতাম যে ভাড়া বেশি। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে কোনোটিতেই 5টির বেশি অ্যাম্বুলেন্স নেই, কোথাও এই সংখ্যা 2 থেকে 3টি। বেসরকারি হাসপাতালেও রয়েছে অ্যাম্বুলেন্স সংকট। এই সুযোগে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে অ্যাম্বুলেন্স বাণিজ্য। আর এই সিন্ডিকেট কতটা শক্তিশালী সম্প্রতি তার নজির দেখা গেছে ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্স চাপায় কয়েকজন নিহতের পর পুলিশের তৎপরতায় বেঁকে বসে অ্যাম্বুলেন্স চালকরা, আর এতেই দুর্ভোগ পোহাতে হয় শত শত মানুষকে। সোমবার সকালে আনোয়ার ও সুমনের মা মারা যান ঢাকা মেডিকেলে। অ্যাম্বুলেন্সে করে লাশটি সিলেটে নিতে 2 ভাই দীর্ঘ সময় ঘুরেছেন হাসপাতালের ভেতরে বাহিরে। এ সময় সংবাদ তাদের পিছু নেয়, কিন্তু সোমবার দুপুর পর্যন্ত তারা অ্যাম্বুলেন্স পাননি। দেখা যাচ্ছে এখন অ্যাম্বুলেন্স লাগে, হ্যাঁ আমার আম্মুর লাশটা এখন নিতে পারবো না, হ্যাঁ খুবই কষ্ট করতেছি। কই নেবেন লাশ? লাশ নেবো সবাই সিলেট সংবাদ। আমরা গাড়ি খুঁজতেছি, 2 ভাই গাড়ি পাইতেছে না। লাশ ওই যে আপনার নতুন বিল্ডিং এ 8 তলার মধ্যে। মানুষের অসহায়তার সুযোগকে পুঁজি করে গড়ে ওঠা এই অমানবিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নিতে বলছেন ভুক্তভোগীরা। তাদের দাবি সরকারের উদ্যোগেই পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের সুযোগ সৃষ্টি করা উচিত, কারণ অ্যাম্বুলেন্স নামের এই বাহনটি সরকারের চিকিৎসা সেবারই অংশ। সরকারি অ্যাম্বুলেন্সগুলো পর্যাপ্ত পরিমাণ রাখা উচিত, যাতে করে রোগীরা কোনো ধরনের কোনো ভুক্তভোগী না হয়। সিন্ডিকেট তৈরি করে ফেলে রেটটা অনেক বাড়ায় ফেলতেছে, এর ফলে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। যারা এটা করতেছে সেক্ষেত্রে তারা যদি একটা জিনিস চিন্তা করে যে এই জায়গাটাতে আমি হলে কি হতো। স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে যেসব মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স নামে চালানো হচ্ছে সেগুলো অ্যাম্বুলেন্সের সংজ্ঞায় পড়ে না। হয়তো এসব কারণেই এমন যানগুলোতেও দেখা মেলে মাদক সেবনের দৃশ্য। এই সিভিল ডিফেন্স এবং ফায়ার ব্রিগেড এদের কিন্তু একটা চেইন আছে বাংলাদেশে। সরকারের উচিত এদেরকে এম্পাওয়ার্ড করা। তারা যদি এটা কন্ট্রোল করে তাতে কিন্তু এই দুর্বৃত্তায়নের যে চেহারাটা এটা কমে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নৈরাজ্য বন্ধে নীতিমালা তৈরির কাজ চলছে। সীমিত সম্পদের কারণে আমরা দিতে পারি না সার্ভিসটা, বেসরকারি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হয়। এখানে তো আমার রুগীও বেশি, জনগণ বেশি, তাই না? এখানে কিছুটা ত্রুটি থাকতে পারে, এটা আমরা নীতিমালা করে এটা একটা নীতিমালা আনছি আমরা। রাজধানীতে অ্যাম্বুলেন্সের সংখ্যা কত এর সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 3-4 মাসের মধ্যে ঢাকা দক্ষিণের পুরো এলাকা বিশুদ্ধ পানির আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন। তাছাড়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন 2017 সালের মধ্যে 100টি পাবলিক টয়লেট তৈরি করা হবে। বুধবার রাজধানীর নগর ভবনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন। সভায় অন্যান্য বক্তারা বিভিন্ন সামাজিক সূচকে দেশের বর্তমান অবস্থান এবং অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার
প্রাইমারি রাস্তাগুলোতে আমরা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করব। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে 100টি টয়লেটের ব্যবস্থা আমরা করব। 100টি টয়লেট আশা করি 2017 সাল নাগাদ হয়ে যাবে। হয়ে গেলে আশা করি এই বর্তমানে যে প্রবলেমগুলো আছে সেটা আমরা সমাধান করতে পারবো। সুখের দিক থেকে, জীবনকে ভোগ করার দিক থেকে আমরা পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোকে ছাড়িয়ে গিয়েছি। প্রবাসী সময় আরো থাকছে। হবিগঞ্জের বাহুবলে স্কুল সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের থানা অভিমুখে বিক্ষোভ মিছিল। পুলিশের বাধা, সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ, আহত 15। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার কাশিমপুর কারাগারের পার্ট 2 থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা গেটে পরিবারের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল সহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল রাতে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর জামিনের কাগজ কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে বুধবার বিকেল 5টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। গত 29 আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির নেতাকে কাশিমপুর কারাগারে আনা হয়। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে মারাত্মক সংকট হয়ে দেখা দিয়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা। 80 লাখ মানুষের নগরী নিউ ইয়র্কে প্রতি 5 জনে 1 জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির এক জরিপে উঠে এসেছে। এসব সমস্যা গোপন না করে সময় মতো চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও চিকিৎসকরা। আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর তথ্য, ছবি নিয়ে ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার নিউ ইয়র্ক সিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক কর্মসূচির আয়োজন করা হয়। শহরটিতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির মানসিক স্বাস্থ্য সমস্যা ও আত্মহত্যার প্রবণতা নিয়ে এক জরিপে উঠে এসেছে ভয়াবহ তথ্য। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মানসিক রোগে আক্রান্তদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। জরিপ অনুযায়ী নিউ ইয়র্কের সরকারি প্রাথমিক স্কুলগুলোতে শতকরা 8 ভাগ শিক্ষার্থী আত্মহননের চেষ্টা করে, আর শহরটিতে প্রতি বছর গড়ে 5 লাখেরও বেশি মানুষ বিষণ্ণতায় ভোগে। এই মানসিক সমস্যায় প্রধান ভূমিকা রাখছে দারিদ্র্য, সামাজিক বৈষম্য ও দীর্ঘদিনের বর্ণবাদী বা জাতিগত নির্যাতনের শিকার হওয়া। এ অবস্থায় মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে লজ্জিত না হয়ে সৃজনশীল কাজে নিজেকে সম্পৃক্ত করা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন সিটি হেলথ কমিশনার ডক্টর মেরি ব্যাসেট। যে কোনো বর্ণ বা জাতি গোষ্ঠীরই হোক না কেন, আমাদের প্রধান পরিচয় আমরা সবাই মানুষ। জীবনে প্রত্যেকেরই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কঠিনে পথ চলতে গিয়ে অনেকে নানা অস্থায়ী সমস্যার কারণে মানসিক চাপ ও বিষণ্ণতায় আক্রান্ত হয়। এটি ভেতরে চেপে না রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হার্টসের কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম বললেন, দুঃখজনক হলেও সত্য, অভিবাসী সমাজে এখনো মানসিক সমস্যাকে অত্যন্ত লজ্জার বিষয় হিসেবে দেখা হয়। মেয়র ব্লাজিওর মেয়ে, আমার বাবা, এমনকি আমিও একসময় মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছি। এতে লজ্জার কিছু নেই। এর থেকে মুক্তি পেতে সবার মানসিকতা পরিবর্তন করতে হবে। নিউ ইয়র্কে মানসিক সমস্যা নিয়ে নানা মহলে এমন উদ্বেগের মধ্যেই স্বাস্থ্যসেবা খাতে $85 কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত খুঁজে বের করে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে নিউ ইয়র্ক প্রবাসীরা। মঙ্গলবার নিউ ইয়র্কে বঙ্গবন্ধুর পুত্র শেখ রাসেলের 52তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা। গোলাম এশ খান লিফটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা হাসমত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ আরো অনেকে। সৌদি আরবের রিয়াদে মুদাসির আল শাহরি কোম্পানির 7 লাখের বেশি সৌদি রিয়াল নিয়ে পালিয়ে গেছে 5 বাংলাদেশি শ্রমিক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কোম্পানিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা চাকরি হারানোর শঙ্কায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।
বুধবার মুদাসির আল শাহরি কোম্পানির বাংলাদেশি ম্যানেজার জানান 5 বাংলাদেশি কোম্পানির নগদ রিয়াল ও একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার পর সৌদি প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসে পলাতক শ্রমিকদের আটকের আবেদন জানিয়ে মামলা করেছেন কোম্পানি মালিক। এছাড়া কোম্পানিতে কর্মরত আরও 65 জন বাংলাদেশি শ্রমিককে চুরির অপবাদ দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে চাকরি হারানোর শঙ্কায় অভিযুক্তদের আটক ও অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানিয়েছে কোম্পানির অন্যান্য শ্রমিকরা। হবিগঞ্জের বাহুবলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 5 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্কুল জাতীয়করণের দাবিতে বুধবার বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ সময়ে কর্মসূচিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে 5 জন গুলিবিদ্ধ এবং আরও 10 জন বিভিন্নভাবে গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ শিক্ষক সহ 6 জনকে আটক করে পরে তাদেরকে ছেড়ে দেয়। গ্যাসে অবৈধ সংযোগ ও ভেজাল জ্বালানির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার বিদ্যুৎ ভবনে ময়মনসিংহের 50 মেগাওয়াট সোলার পার্ক স্থাপন সংক্রান্ত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীদের আমরা জায়গা দিতে ইন্টারেস্টেড না। এই মন্ত্রণালয় কোনোদিনই সহ্য করবে না। অবৈধভাবে গ্যাস সংযোগ আমরা বন্ধ করার অভিযানে নেমেছি। অবৈধভাবে সিএনজি পাম্প চলছে, অলরেডি আমরা বন্ধ করা শুরু করে দিয়েছি। সুতরাং তেলের ভেজাল করে তেল বিক্রি করবে, যানবাহনের ক্ষতি হচ্ছে। গত 1 বছর যাবৎ আমরা বারবার তাদেরকে বলে আসছিলাম, সরকার এদিকে আরো বেশি কঠিন হবে। চীনের প্রেসিডেন্ট ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ। এ সময় চীনের সঙ্গে সরকারি বেসরকারি পর্যায়ে 27টি ঋণ চুক্তি, সমঝোতা স্মারক সই ছাড়াও বিভিন্ন খাতে বিনিয়োগ ও ঋণ প্রাপ্তির আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এ সব কিছুকেই বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্থান হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। তবে এসব চুক্তিকে টেস্ট কেস হিসেবে নিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে ক্রমেই বড় পরিসরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ, যার প্রমাণ সম্প্রতি বিশ্ব অর্থনীতির দ্বিতীয় শক্তিশালী দেশ চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। 22 ঘন্টার এই সফরে দুদেশের সরকারি বেসরকারি পর্যায়ে অবকাঠামো, জ্বালানি, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি সহ বিভিন্ন খাতে প্রায় $23 বিলিয়ন 27টি চুক্তি, সমঝোতা স্মারক সই হয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বড় পরিসরের এসব চুক্তি বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের উত্থানের ইঙ্গিত। তবে সময়মতো এসব বাস্তবায়নের পদক্ষেপ না নিলে ভবিষ্যতে হারাতে হবে আরো বড় সুযোগ। বাংলাদেশকে এখন সবাই গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশকে সবাই একটা গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে মনে করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশের আসলে আর বসে থাকার সুযোগ নেই, অর্থাৎ পরবর্তী পদক্ষেপগুলোর ব্যাপারে একটা পরিষ্কার একটা টাইম প্ল্যান থাকা দরকার। নতুবা স্বাক্ষর বা বড় প্রকল্প বাস্তবায়নই হতে পারে, ব্যয় হতে পারে, কিন্তু সেখান থেকে রিটার্ন উপযুক্তভাবে না আসলে সেটি আবার সরকারের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। তাদের পরামর্শ, চীনের সাথে করা চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাড়িয়ে নিতে হবে বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা। একটি বড় দেশের সঙ্গে কিভাবে চুক্তি করতে হয় তার একটা টেস্ট কেস হিসেবে বিবেচিত হবে। মন্ত্রণালয়গুলোর এ ধরনের বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্তভাবে তাদের কর্মকৌশল আছে কিনা, মানব সম্পদের ঘাটতি রয়েছে কিনা, তার একটা পরিষ্কার হিসেব এটি যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর হাতে থাকে। এদিকে বিশ্বব্যাংকের সাথে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে সংস্থাটির প্রেসিডেন্টের আশ্বাস, বাংলাদেশের যে ইতিবাচক ইমেজ তৈরি করেছে তা কাজে লাগানোর পরামর্শ দিলেন তারা। এনরোলমেন্টের দিকে অনেক এগিয়ে গিয়েছি, প্রবাবলি আমাদের হেলথ সার্ভিস প্রোভাইডিং ইনস্টিটিউশনস কমিউনিটি পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি হেলথ সার্ভিস এই জায়গাটায় বেশি করে একটু নজর দেওয়ার দরকার আছে। তবে কোনো দেশের সাথে এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহীত উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প সহ 1617 কোটি টাকার মোট 6টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা কক্ষে এ সভা হয়।
উল্লেখযোগ্য অন্যান্য প্রকল্পের মধ্যে ক্রয় কমিটি, 4 লেনের রজপাড়া পায়রা বন্দর সংযোগ সড়ক নির্মাণ কাজ এবং রেলওয়ের পাহাড়তলি ওয়ার্কশপ উন্নয়ন কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসেবে গৃহীত মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব এবং আখাউড়া সিলেট রেলপথ মিটার গেজে রূপান্তরের প্রস্তাব সহ 3টি প্রস্তাব অনুমোদন দেয়। 3টি প্রকল্প চীনের অর্থায়নে G2G ভিত্তিতে বাস্তবায়িত হবে। আগামী 10 দিনের মধ্যে সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে 30 অক্টোবর থেকে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা একথা জানান। শ্রমিকদের দুর্ঘটনা বীমা, ভেজাল রোধে ডিপোসমূহে রোড টেস্ট মেশিন স্থাপন এবং কমিশন বৃদ্ধির দাবি সহ বিভিন্ন দাবির ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়ার পরও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। দাবি পূরণের জন্য সরকার বরাবরে আকুল আবেদন জানাচ্ছি। অন্যথায় 30/10/2016 ইংরেজি তারিখ ভোর 6টা থেকে দেশের সকল পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি দাবি পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টেস্টের প্রতিটি সেশন অনুসারে ভালো খেলে প্রত্যেক ইনিংসে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সাথে মুশফিক বিশ্বাস করেন টাইগার বোলারদের 20 উইকেট নেওয়ার সামর্থ্য আছে। অন্যদিকে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে সমীহ করছেন ইংল্যান্ড দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সকাল 10টায় শুরু হবে 2 দলের প্রথম টেস্ট। ওয়ানডে আর টি-20 ক্রিকেটে টাইগার এখন অনেক পরিণত, কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে এখনো অনেকটাই অপরিণত মুশফিক বাহিনী। তারপর দীর্ঘ 14 মাস পর আবার লঙ্গার ভার্সনের ক্রিকেট খেলতে নামছে স্বাগতিকরা। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিছুটা সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। টেস্ট শুরুর আগে যেমন কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিয়েছে, তেমনি প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে 300 এর উপর রান করতে চান বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে মুশফিক। First innings it will be very helpful for both the sides. Whoever gets the lead or whoever gets the early in rows, I think they will dominate the whole test match. There will be few newcomers for England team and also there will be few newcomers for our team, so they also don't know about our players. So hopefully it will come both the same and hopefully inshallah we will do well. গত 14 মাসে টাইগাররা একটি টেস্ট না খেললেও ইংল্যান্ডরা খেলেছে 16টি টেস্ট। সেই দৃষ্টিকোণ থেকে সাগরপাড়ের স্টেডিয়ামে ফেভারিট হিসেবে মাঠে নামবে অ্যালিস্টার কুকের দল। তারপরও দলের সামর্থ্য অনুযায়ী বল করতে পারলে 20 উইকেট নেয়ার মতো সামর্থ্য টাইগার বোলারদের আছে বলে জানিয়েছেন মুশফিক। আমাদের যেটা স্ট্রেংথ, যেটা মেইনলি আমাদের স্পিক যদি হেল্প করে তাহলে আমি এখনো বিলিভ করি আমাদের সেই স্কোয়াডে সেরকম এনাফ বোলার আছে এবং কোয়ালিটি বোলার আছে যারা কিনা 20 উইকেট নিতে পারে। আর 133টি টেস্ট খেলা ইংলিশ দলের অধিনায়ক বাংলাদেশকে সমীহ করে বলেছেন টেস্টে জয় পাওয়াটা সহজ হবে না। টানা 134টি টেস্ট খেলতে যাচ্ছি, সত্যি ব্যাপারটি অসাধারণ। তবে এটি স্মরণীয় হলে খুশি হব। আর গেল কয়েক বছর হলো বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলছে, তাদের বিপক্ষে জয়টা চ্যালেঞ্জিং। তবে কয়েকজন তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটার আমাকে সাহস যোগাচ্ছে। আশা করছি দারুণ উপভোগ্য একটি সিরিজ হবে। তবে ওয়ানডে টি-20-র মতো দীর্ঘদিন পর সাদা পোশাকেও মুশফিক বাহিনী ভালো খেলবে, এই প্রত্যাশা টাইগার সমর্থকদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকার কোনোভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্রয় দেবে না, কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী। প্রণয়ন করা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবারের আওয়ামী লীগের সম্মেলনে নির্বাচিত হবে শক্তিশালী নেতৃত্ব, বললেন সৈয়দ আশরাফ। একদিন আগে থেকেই অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না সোহরাওয়ার্দী উদ্যানে। রাজধানীতে বোনকে করা ইফটিজিং এর প্রতিবাদ করায় যমজ আরেক বোনকে বেধড়ক পেটালো বখাটেরা। অভিযুক্ত যুবক এলাকায় আরো অনেক অপকর্মের সঙ্গে জড়িত, অভিযোগ এলাকাবাসীর। নিউ ইয়র্কে প্রতি 5 জনে একজন মানসিক সমস্যায় ভুগছেন। সিটিসি জরিপের ফল গোপন না করে সময় মতো চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ স্থানীয় কর্তৃপক্ষের। এবং বৃহস্পতিবার চট্টগ্রামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। বোলারদের 20 উইকেট নেবার সামর্থ্য আছে বললেন মুশফিক। উপভোগ্য সিরিজ হবে মন্তব্য ইংলিশ অধিনায়ক কুকের।
দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।